সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুরু হচ্ছে ফ্রন্টলাইন। আমাদের আজকের অতিথি সাদাত হোসেন সেলিম এবং ববি হাজ্জাজ, দুজনের পরিচয় আলাদা। ববি হাজ্জাজ চেয়ারম্যান জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, আর সাদাত হোসেন সেলিম বাংলাদেশ এলডিপি ও মুখপাত্র 12 দলীয় জোট, ওইদিকে চেয়ারম্যান বাংলাদেশ এলডিপি। দুজনকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় আসলে বিষয় নেই, তবুও বিষয় একটা ঠিক করে দিয়েছি। বলা হচ্ছে বাংলাদেশ ক্রস রোডে দাঁড়িয়ে, রাজনীতি ঠিক নেই, নির্বাচন অনিশ্চিত, অর্থনীতি গতি হারিয়েছে, আইন শৃঙ্খলা মোটেই ভালো নেই, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রেও এক ধরনের অস্বস্তি আছে। এই হচ্ছে মোটা দাগে পরিস্থিতি। কে আলোচনা অংশ নেবেন প্রথমে? আপনি যেদিকে পয়েন্ট করেন সেলিম ভাই বলেন দেখি। ধন্যবাদ। আসলে আপনি যে কথাগুলো বলছেন মোটা দাগে আমরাও সেইভাবে চিন্তা করছি এখন, যে দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা ভালো নয়, আইন শৃঙ্খলা অবস্থা ভালো নয়, নির্বাচনটা অনিশ্চিত, তারপরে আমাদের আন্তঃরাষ্ট্রীয় অথবা প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্কের আরও অবনতি, তারপরে আপনার করিডোর দেওয়া নিয়ে এক ধরনের অস্বস্তি, তারপরে ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণের মেয়র পদের শপথ নেওয়াকে নিয়ে আরেক ধরনের অস্বস্তি। সব মিলিয়ে আসলে আমরা যারা রাজনীতি করি তারা আমরা স্বস্তিতে নেই। আমরা বিগত 15 বছর যাবৎ স্বৈরশাসকের বিরুদ্ধে লড়াই করেছি। 5ই আগস্টে অথবা 8ই আগস্টে আমরা আজকে দিনে এসে এই কথাগুলো বলবো, এটা কিন্তু সেদিন চিন্তা করিনি, কিন্তু আজকে বাধ্য হচ্ছি যে আসলে বলতে, যে আমরা 8ই আগস্টে বা 10ই আগস্টে যা চিন্তা করিনি আজকে আমরা সেগুলো চিন্তা করতে আমরা বাধ্য হচ্ছি, এবং সেগুলো নিয়ে আমরা চিন্তাভাবনা করছি। সমগ্র জাতীয় একটা উদ্গ্রীব উৎকণ্ঠার মধ্যে দিয়ে আছে। এটার অনেকগুলো দিক আছে। আপনার রাজনীতিবিদদের সফলতা ব্যর্থতা যেমন নিয়ে আছে, তেমনি আমরা যে একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরা গঠন করেছি, অথবা একটা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সর্বতভাবে সমর্থন করেছি। আমাদের মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের শব্দটাকেই তারা বুঝতে পারছেন না। এইটা যে একটা দুটো নিয়মিত সরকারের মাঝের একটা সরকার, এবং এটা সাংবিধানিকভাবেও সেভাবে আপনার লিপিবদ্ধ সরকার নয়। অন্তর্বর্তীকালীন সরকারের কাজের কিছু পরিধি এবং তাদের আপনার কিছু নির্দিষ্ট গণ্ডি তারা অতিক্রান্ত করে ফেলছে, সংকটের সৃষ্টি সেখান থেকেই। এবং এই ব্যাপারটা আমরা ডক্টর ইউনূস সাহেবের মতো একজন বর্ষিয়ান এবং একজন বুদ্ধিমান লোকের কাছ থেকে আশা করিনি। আমাদের কাছে মাঝে মাঝে মনে হচ্ছে যে উনি মনে হয় এক ধরনের আপনার বন্দী হয়ে গেছেন কোনো না কোনো ক্ষেত্রে কারো কাছে। কারণ তিনি আপনার দেশীয় মিডিয়ার সাথে কথা বলছেন না, আন্তর্জাতিক মিডিয়ার সাথে কথা বলছেন নির্বাচন নিয়ে। তাও নির্বাচন নিয়ে কথা বলার মধ্যে উনি একটা বড় ধরনের একটা রহস্য অথবা চাতুর্যপূর্ণ ইঙ্গিত দিয়ে কথা বলছেন। যে কাল না পরশু দিন দেখলাম উনি বলছেন যে নির্বাচন ডিসেম্বর, কিন্তু আবার 30শে জুন পার হবে না। এখন দেখুন, এখন এই মে মাসের 20 তারিখে আজকে হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি, মে মাস প্রচণ্ড গরম, তারপর জুন মাস বৃষ্টি গরম। আমরা ভালো করেই জানি যে ডিসেম্বর, জানুয়ারি, নভেম্বর এগুলো হলো নির্বাচনের একটা সময়। তো উনি ডিসেম্বর থেকে লাভ দিয়ে কেন আপনার জুনে যাচ্ছেন সেটাও যেমন আমরা বুঝতে পারছি না, এবং সেটার পিছনে কোনো আপনার যৌক্তিক দাবিও কিন্তু উপস্থাপন করা হচ্ছে না সরকারের পক্ষ থেকে। কম সংস্কার, বেশি সংস্কার এইসব কথাবার্তা বলে একটা ধোঁয়াশা তৈরি করছেন, এবং সংস্কারের নাম নিয়ে আপনারা বা সংস্কারের কাজ নিয়ে সময়ক্ষেপণ করছেন। সবচেয়ে বড় কথা হলো যে ডক্টর ইউনূস সাহেব আমাদের প্রতি যে অবিচারটা করেছেন সেটা হলো যে আমরা সবাই মিলে ওনাকে আপনার নিরঙ্কুশভাবে সমর্থন করেছে একজন প্রধান উপদেষ্টা হিসেবে, কিন্তু তিনি তার উপদেষ্টা মণ্ডলী সাজাতে গিয়ে আমাদের প্রতি খুবই অবিচার করেছেন। একেবারেই আপনার আন্দোলনের সাথে সম্পর্কহীন, গত 15 বছর যাবৎ এবং নীরবে নিবৃত্তে জীবনযাপনকারী, এমনকি দেশের বাইরে অবস্থানকারী ব্যক্তিদেরকেও তিনি তার উপদেষ্টা মণ্ডলী থেকে এনেছেন। পরবর্তীকালে আমরা যখন বারবার চাপ দিয়েছি ওনার সাথে, যখনই তাকে দেখা হয়েছে বলেছি যে বাংলাদেশের মতো একটা সমস্যা সংকুল একটা রাষ্ট্র পরিচালনার জন্য আপনার উপদেষ্টা পরিষদের মেয়াদ বৃদ্ধি করুন এবং দক্ষ এবং যোগ্য লোকদেরকে আপনি সেখানে সামিল করুন। তিনি দক্ষ এবং যোগ্য লোকদেরকে সামিল করতে গিয়ে কিছু এনজিওর ব্যক্তি, আপনার কিছু বিদেশি নাগরিক তাদেরকে সামিল করেছেন, যাতে করে একটা সরকার তার আরও গতি হারিয়ে ফেলেছেন।
সরকার কোনো অবস্থায় এটা চলমান অথবা একটা সরকার আছে এটা আমরা অনেক সময় আমরা বুঝতে পারছি না। এবং অনেক রাজনীতিবিদ বলেন যে আপনার এই গত 54 বছরের মধ্যে বা 53 বছরের মধ্যে সবচেয়ে একটা দুর্বল সরকার বর্তমানে ক্ষমতার মধ্যে আছেন এবং তারা একটা সিদ্ধান্তহীনতায় ভুগছেন এবং তারা মানে কি ক্ষমতা ধরে রাখবেন বা ক্ষমতা ছেড়ে দেবেন সেটাও আমরা বুঝে উঠতে পারছি না। আপনার এই সরকারের ধর্মমন্ত্রী যখন একটা কথা বললো প্রথমেই নির্বাচনকে কেন্দ্র করে, ক্ষমতা থাকাকে কেন্দ্র করে, তখন থেকে আমাদের মনে সন্দেহ জাগা শুরু করলো এবং এখন আমরা কিন্তু মোটামুটিভাবে নিশ্চিত যে সরকারের একটা অংশ চাচ্ছে আর নির্বাচনকে প্রলম্বিত করে রাষ্ট্রীয় ক্ষমতাকে উপভোগ করা। তাদের মধ্যে হঠাৎ অনেকেই আপনার সেলিউট, পুলিশের বাঁশি, সামনে পিছিয়ে স্কট, এগুলো দেখে তাদের মাথাটা খারাপ হয়ে গেছে। অনেক ধন্যবাদ আপনাকে সেলিম ভাই। ববি হাজ্জাজ, হ্যাঁ বলুন তো কেন এই পরিস্থিতি তৈরি হলো? প্রথমেই মতি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সকলকে সালাম এবং শুভেচ্ছা। আমি যদি এক বাই এক একটু ক্যাটেগরিক্যালি যাই, প্রথম যে প্রবলেমটা আমরা দেখছি সেটা হলো ম্যান্ডেটের প্রবলেম। ম্যান্ডেটের প্রবলেম কেন বলছি, যে গত অল্প কয়েকদিন ধরে একটা আলোচনা চলছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত উচ্চ পর্যায়ের কিছু ব্যক্তিত্ব, এবং আমারও খুব পছন্দের ব্যক্তিত্ব, কিন্তু এগেন পার্সোনাল পছন্দ আর কার্যকরী সরকার পরিচালনা তো এক জিনিস না। সো ওনারা ম্যান্ডেট নিয়ে কথা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে ম্যান্ডেট দেওয়া হয়েছে সব কিছু করবার জন্য। সবচেয়ে বড় ভুল আসলে উৎপত্তি এই জায়গাটা থেকে। অন্তর্বর্তীকালীন সরকার এমনভাবে কাজ করছেন যে 18 কোটি বাংলাদেশের জনগণ তাদেরকে কোনো ম্যান্ডেট দিয়েছেন, তাদেরকে দেন নাই। 18 কোটি বাংলাদেশের জনগণ যদি একত্রিত কিছু করে থাকেন সেটা হলো হাসিনা সরকারের পতনের জন্য একসাথে দাঁড়িয়েছিলেন। তারপর সরকারের ম্যান্ডেট কিন্তু কেউ দেয়নি। সরকারের ম্যান্ডেট ঢাকায় অল্প কিছু আমরা রাজনৈতিক দল আরও কিছু ইনস্টিটিউশন মিলে এই সরকারটা তৈরি করা। এই সরকারের ম্যান্ডেট খুবই সীমাবদ্ধ ছিল। এই সরকারের ম্যান্ডেটটা ছিল হলো যে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার তৈরি করা, সো একটা নির্বাচন দেয়া, এবং এই নির্বাচন দেওয়ার জন্য যে কাজগুলো করতে হবে, কারণ যেই ভঙ্গুর অবস্থায় রেখে গেছিল শেখ হাসিনার সরকার, সেখান থেকে র্যান্ডম একটা নির্বাচন দেওয়া মুশকিল ছিল। সো যে ভঙ্গুর অবস্থায় রেখে গেছিল, নির্বাচন দেবার জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো ঠিক করা, এবং আমরা বিশাল একটা সম্ভাবনা দেখেছিলাম, একটা অপরচুনিটি তৈরি হয়েছিল, যে অপরচুনিটি সহজে তৈরি হয় না, যে সবাই যেহেতু এক জায়গায় এসছে, মানে হাসিনা বিরোধ, ফ্যাসিস্ট বিরোধ, সবাই এক জায়গায় এসছে, তো এক জায়গায় এসে সামনের বাংলাদেশ আমরা কীভাবে তৈরি করতে চাই এইটা নিয়ে একমতে আসা, যেটা কনসেনসাস। কিন্তু আনফর্চুনেটলি ওনারা যেহেতু মনে করা শুরু করেছেন যে এই 18 কোটি জনগণের ম্যান্ডেট তাদের আছে, সো তারা যা ইচ্ছা করতে পারেন, সেইখান থেকে ওনারা আসল ওনাদের যে ম্যান্ডেট, নির্বাচনের রোডম্যাপ দেয়া, এই নির্বাচনকালীন অপারেশনাল জিনিসপত্র স্থিতিশীলতায় আনা, এবং হয়তো সবার একটা কনসেনসাস তৈরি করা, এই তিনটার একটার উপরেও কাজ না করে ওরা র্যান্ডম বড় বড় জিনিস ধরছেন যেগুলো না ওনাদের ম্যান্ডেট আছে, না ওনাদের অ্যাবিলিটি আছে। যেমন যদি আমি এক্সাম্পল স্বরূপ বলি, ওনারা হঠাৎ মধ্যরাতে বা রাতের অন্ধকার একটা ডিসিশন নিয়ে এনবিআরকে 2 ভাগে ভাঙা ব্যবস্থা করে ফেললেন। আচ্ছা, করলেন দেশি বিশেষজ্ঞদের সাথে কথা বলেছেন, বিশেষজ্ঞদের দাওয়াত জানিয়েছিলেন আমরা জানি, কিন্তু বিশেষজ্ঞরা কি উপদেশ দিয়েছিলেন এটা কিন্তু আমাদের কাছে প্রতীয়মান, এটা কাউকে জানানো হয়নি। ওয়ার্ল্ড ব্যাংক, IMF তারা জোরজার করছিল এইটা ভাঙার জন্য, ঠিক আছে। তো এটা ভাঙারও এক নম্বর হলো, যদিও ভাঙার ম্যান্ডেট অন্তর্বর্তীকালীন সরকারের নাই, এটা নির্বাচিত সরকারের। তো মনে করেন আমার দলের জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে কিছু ডিউটিজ আসলে আলাদা হওয়া উচিত, কিন্তু ভাঙা না। ট্যাক্স কালেকশন NBR এর ডিউটি হওয়া উচিত, এবং এটার আপনার রুলস অ্যান্ড রেগুলেশনস ফাইন্যান্স মিনিস্ট্রির আন্ডারে আসা উচিত, এটা আমরা বিশ্বাস করি। ভিন্ন কেউ ভিন্ন বিশ্বাস করতে পারে, ঠিক আছে। বাট এই যে এমন একটা জায়গায় তারা তৈরি করলেন, কারোর সাথে আলোচনা না করে, ইউনিয়নদের সাথে কথা না বলে, কোনো এফেক্টিভ স্টেপস না তৈরি করে, যে 1 মাস পর বাজেট ঘোষণা হবে, 1 সপ্তাহ ধরে NBR বন্ধ, সব স্টাফরা স্ট্রাইকে। সো এই যে অরাজকতাগুলো তৈরি হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন যে NBR এর এই কর্মবিরতির কারণে রাজস্ব ক্ষতি হয়েছে 11,000 কোটি টাকা। জি, এবং এটা শেষ হয়নি তো মতি ভাই, এখনো চলছে। হ্যাঁ, শেষ হয় 1 মাস পর কিন্তু আমাদের মানে বাজেট ঘোষণা করবার কথা। সো এই যে টাইমিংটা দেখেন, সো ল্যাক অফ এফিসিয়েন্সিটা দেখেন, আনপ্রিপেয়ার্ডনেসটা দেখেন। 1 নম্বর তো ভাই আপনার কাজই না এটা, যে সত্যি কথা। তবে অনেকে যদি বলতে চায় না, তবে এটা এরকম অনেক কিছু হওয়া দরকার, ঠিক আছে, তাহলে এখন দেখেন কিভাবে করছে। কোনো মানে কার্যকরীভাবে করা হয়নি। বা এই যে চিটাগং বন্দর নিয়ে কথা বলেন, বা কিছুদিন আগে হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে কথা হয়েছিল। সো প্রত্যেকটা জিনিস কিন্তু মানে যেগুলো আপনার ম্যান্ডেটের মধ্যেই পড়ে না, আপনি হাত দিচ্ছেন, কিন্তু যেগুলো আপনার করার কথা, যেমন নির্বাচনী রোডম্যাপ, একদম প্রথম যেটা আসার কথা, রোডম্যাপ আজ পর্যন্ত কেউ জানে না।
মানে এই যে সেলিম ভাই যখন কথা বলছিলেন, বলে আমরা সবাই জানি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা গত 16ই ডিসেম্বর থেকে একটা কথাই বলে আসছেন যে 25শে ডিসেম্বর থেকে 26শে জুনের ভিতরে নির্বাচন হবে। ঠিক আছে, বুঝলাম ভাই, রোড ম্যাপটা কোথায়? মানে এক্স্যাক্টলি কিভাবে হবে, কাদের দায়িত্বে হবে, কোন রুলস এন্ড রেগুলেশনস এর আন্ডারে হবে, এর আগে কিভাবে ইলেকশন কমিশন আইনগুলো তৈরি হবে, কোনো জেরিম্যান্ডারিং হবে কিনা, মানে ডিমার্কেশন হবে কিনা, মানে এই যে ফুল রোড ম্যাপটা এটা কোথায় ভাই? নির্বাচন তো একটা ছেলে খেলা না। আচ্ছা চল তুই মন খারাপ করলি, কালকে তোর বাইরে যে খাওয়াই নিয়ে আসবো না, এটা তো এরকম কিছু না। মানে একটা আপনার একটা ডেমোক্রেসির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টাই হলো নির্বাচন। এবং গত 15 বছরের আন্দোলন, ইভেন কি জুলাই আন্দোলনের কথাও যদি বলেন, যদি এক একজন এক একভাবে প্রেজেন্ট করবে, বাট বড় দাগে যদি বলি জুলাই আন্দোলন হাসিনা সরানোর আন্দোলন হয়েছে। হাসিনা সরানোর আন্দোলন কেন হয়েছে? কারণ হাসিনা গত 15 বছর জনগণকে তাদের মত প্রকাশের স্বাধীনতা দেয়নি, যেটার মূল পয়েন্টটাই ছিল ভোটের স্বাধীনতা। তাহলে একভাবে করে আমি বলতে পারি যে জনগণও তাহলে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে এই ভোটের স্বাধীনতার জন্য। তাহলে সেই ভোটের জন্যই আমরা কাজ করছি, অন্য সব কিছু নিয়ে কাজ করছি। আজকেও যমুনা ঘেরাও করতে গেছিল একটা জনগোষ্ঠী, তারপর তাদেরকে বোধহয় কাকরাইলের দিকে ডাইভার্ট করা হয়েছে। প্রত্যেক দিন এই জিনিসগুলো হচ্ছে। মানে ঢাকা শহর থেকে শুরু করে পুরো দেশে আমরা অরাজকতা ছাড়া অর্ডার দেখছি না, সব জায়গায় শুধু কেওয়াস তৈরি হচ্ছে। কেন তৈরি হচ্ছে? রাজনৈতিক দলগুলোকেও এখন, মানে যে রাজনৈতিক দলগুলো সবাই একত্রিত বসে 5, 6, 7, 8 এই সরকারটাকে ফুল সাপোর্ট করেছে এবং এই সরকারটাকে তৈরি করেছে, তারা এখন পুরোপুরিভাবে এক একটা দল এক এক জায়গায় দাঁড়িয়ে পরিষ্কারভাবে লাস্ট ওয়ার্নিং, মানে একদম লাস্ট ওয়ার্নিং এর জায়গায় এসছে যে আপনারা যদি এখনো ঠিক পথে না আসেন, রোডম্যাপ ঘোষণা না করেন, তাহলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। এই জায়গাটা কেন তৈরি হচ্ছে? সো এই যে এই জায়গাগুলোতে আপনার অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব নিতে হবে। আরেকটা এডিশনাল পয়েন্ট আমি মেনশন করব, এটা একটু গুরুত্বপূর্ণ, সেলিম ভাই এই পয়েন্টটা তুলেছিলেন, যে সরকার পরিচালনার দায়িত্বে অনেক ব্যক্তি আছেন যারা আসলে বংশগতভাবে বাংলাদেশি, কিন্তু তারা পুরোপুরিভাবে বাংলাদেশি না, মানে ইদার দ্বৈত নাগরিকত্ব বা অনেক আগেই বাংলাদেশি নাগরিকত্ব ছেড়ে বিদেশি নাগরিকত্ব নিয়েছেন। এখন আমাদের দেশের যে অবস্থা, সেখানে অবভিয়াসলি এনআরবি মানে নন রেসিডেন্ট বাংলাদেশি যারা আছে তাদের সহযোগিতা আমরা চাই। সো আমি বলছি না এই মানে মনে করেন লুৎফে সিদ্দিকী বলেন বা যেই নামগুলোই বলেন, মানে যারা অনেকে আছেন এখন এই সরকারে, তাদেরকে আমরা চাই না, এটা সত্যি না, আমরা তাদেরকে চাই। তবে একটা বড় দাগে মানতে হবে যে যারা অনেক বছর দেশে নেই, কারণ বিদেশি হতে হলে, একটা বিদেশি পাসপোর্ট পেতে হলে কত বছর আপনার বিদেশে থাকতে হয় এটুকু তো আমরা জানি। এবং এই যে যাদেরকে দাওয়াত দিয়ে আনা হয়েছে তারা সবাই সাকসেসফুল বিদেশে, তার মানে 15 বছর 20 বছর 30 বছর ধরে তারা বিদেশে। তো 15 বছর 20 বছর যদি আপনি বিদেশে থাকেন এবং দেশের সাথে কানেক্টেড না, কারণ তারা ওইখানে সাকসেসফুল, তাহলে আপনি দেশের বাস্তবতা সম্বন্ধে কতখানি জানেন? সো থিওরিটিক্যাল আইডিয়া দিয়ে, নলেজ দিয়ে শুধু দেশকে উন্নয়ন করা যাবে না। তো এই যে কারণে আপনি বলেন, এই যে মনে করেন আশিক চৌধুরী বিডা চালাচ্ছে বা লুৎফে চৌধুরী দৌড়ে বেড়াচ্ছে, কিন্তু দেশের ইনভেস্টমেন্ট তো বাড়ছে না, ইনভেস্টমেন্ট ক্রমাগত কমেই যাচ্ছে। মূল পয়েন্টটা হলো যে একটা স্টেবল সরকার ছাড়া ইনভেস্টমেন্ট বাড়বে না। লোকাল ইনভেস্টমেন্ট না হলে বিদেশিটা হবে। জি। এবং এই যে ইনভেস্টমেন্ট সামিট টামিট যেগুলো করছে, যেমন মনে করেন ইনভেস্টমেন্ট সামিট যখন করলো এই যে কয়েক মাস আগে বিডার মাধ্যমে, তখনও বড় বড় যতগুলো আপনার বিজনেস ইসেগুলো আছে, কি বলে অ্যাসোসিয়েশনগুলো আছে, তাদের অনেকের চেয়ারম্যান, প্রেসিডেন্ট অ্যান্ড হোয়াটনট, ডিরেক্টর টিরেক্টরের সাথে আমার বসা হয়, আলোচনা হয়, তারা সবাই একদিকে একই কথা বলেছে, ভাই আমাদেরকে তো দাওয়াতই দেয় নাই। এখন আমাদেরকে যদি দাওয়াত না দাও এবং তুমি বিদেশি ইনভেস্টর আনো, বিদেশি ইনভেস্টর কোথায় টাকাটা দিবে, কোথায়? ইনভেস্ট তো আমাদের সাথেই করবে। সো এইগুলো প্রবলেম তৈরি হচ্ছে। ববি হাজ্জাজ, এই পর্যায়ে আপনাকে ধন্যবাদ। সেলিম ভাই, আপনি তো আপনার বক্তব্যে অনেকক্ষণই বলেছেন, কিন্তু আমরা আসলে যাচ্ছি কোথায়? আমার মনে হচ্ছে যে আমি যেটা বললাম যে ইউনূস সাহেব মনে হয় ধীরে ধীরে বন্দী হয়ে যাচ্ছেন, এবং তার বন্দী দশার কারণেই হয়তো আমরা নিজেরাই সমস্ত জাতি আবার বন্দিত্বর দিকে যাচ্ছি কিনা সেটা আমরা শঙ্কিত। কারণ প্রথম কথা হলো যে ওনাদের মাত্রা জ্ঞান হারিয়ে ফেলছেন। মাত্রা জ্ঞান হারিয়ে ফেলে আমরা বারবার বলছি যে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। একটা অন্তর্বর্তীকালীন সরকার যা ইচ্ছা তা করতে পারবে না। দৈনিক রুটিন কাজ ছাড়া এর বাইরে কোনো কাজ করার এখতিয়ার তাদের নাই, এবং তারা এখতিয়ার বহির্ভূতভাবে বিভিন্ন জায়গায় হস্তক্ষেপ করছেন। এই যে আপনার প্রেস সচিব,
আমরা আপনার গত 50 বছরও কোনো প্রেস সচিবকে এইভাবে দম্ভ নিয়ে কথা বলতে দেখি নেই। উনি যে স্বৈরতান্ত্রিক ভাষায় কথা বলছেন আমরা শিউরে উঠছি, এটা মানে মনে হচ্ছে ফ্যাসিস্ট হাসিনা কথা বলছে। ফ্যাসিস্ট হাসিনার কণ্ঠস্বর্গ তার কণ্ঠ ছাড়িয়ে গেছে, যে তারা সমস্ত কিছু করার মতো ম্যান্ডেট পেয়েছে, মানে দেশটাকে তাদের কয়েকজনের পৈতৃক সম্পত্তিতে রূপান্তরিত করতে চাচ্ছেন। এখন তারা তাদের মধ্যে অর্বাচীনতা, তাদের মধ্যে দাম্ভিকতা ইত্যাদি কাজ করছেন, এবং এই কাজের জন্যই আমরা শঙ্কিত। দেখুন এখানে অর্বাচীনরা স্লোগান দিচ্ছে মানে ওয়াকার না হাসনাত, এটা তো প্রথম দিনই বন্ধ করে দেওয়া হচ্ছে, প্রথম মিনিটেই এটা বন্ধ করে দেওয়া হচ্ছিল। কোথায় ওয়াকার আর কোথায় হাসানাত? আপনার 3 তারিখে জেনারেল ওয়াকার সমস্ত সেনাবাহিনীকে নিয়ে মিটিং করে যে সিদ্ধান্তটা দিয়েছেন সেটা একটা আন্দোলনের মাইল ফলক হিসাবে চিহ্নিত হয়েছে, এবং সেই কারণে শেখ হাসিনার পতনটা ত্বরান্বিত হয়েছে। মিরপুর ডিওএসএস থেকে সমস্ত আপনার মানে সেনা কর্মকর্তা মানে সহ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা যেভাবে পরিবার পরিজন নিয়ে মাঠে নেমে গেছেন, বুক চিতিয়ে দাঁড়িয়ে গেছেন, রাওয়া ক্লাবে সেনাপ্রধান সহ সেনাপ্রধান সহ যারা দাঁড়িয়ে গেছেন তাদের আমরা অস্বীকার করতে পারবো না। তো সেনাপ্রধান তো একটা ইনস্টিটিউশন, এবং সেনাপ্রধানের যেই ভূমিকা এটা ইতিহাসের স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। তাহলে এই অর্বাচীনদের এই স্লোগানগুলো দেওয়াটা একটা উস্কানিমূলক, এবং এটার পিছনেই কাজ করছে সরকারের কেউ না কেউ, তা না হলে কিন্তু এই অর্বাচীনরা এই স্লোগান দিতে পারে না। এবং এটা করে দেশটাকে তারা একটা অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। এটা আমরা বুঝতে অক্ষম যে সরকারের পক্ষ থেকে একটা রোড ম্যাপ ঘোষণা করতে সমস্যাটা কোথায়। ওনারা যে সংস্কারের কথাগুলো বলছেন, কিছু কিছু সংস্কার ওনারা বলছেন যেটাকে নির্বাচনকে প্রলম্বিত করার জন্য, আমরা দৃঢ়ভাবে সেটাকে বিরোধিতা করে আসছি। আমরা ভোটারদের বয়স কমানো অথবা প্রার্থীর বয়স কমানো এগুলোর ব্যাপারে আমরা দ্বিমত করে আসছি। তারপরে আপনার একটা প্রস্তাব আছে যে ধরেন 166টা আমাদেরকে প্রশ্ন করেছে, তার মধ্যে একটা প্রশ্ন হলো জেলা প্রশাসক হবেন না জেলা কমিশনার হবে। তো এটা তো আমরা হাসতে হাসতে শেষ, যে এটার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করতে হবে। আপনি জেলার প্রশাসক করেন, জেলার রাজা করেন, জেলার গভর্নর করেন, সেটা তো প্রশাসনিক সিদ্ধান্ত হয়ে যেতে পারে। এগুলো হলো সময় ক্ষেপণের একটা ইয়ে। আরেকটা কিছু যেমন মানে একেবারে অবান্তর কিছু কথা নিয়ে আসছেন, এবং তাদের কারো কারোর সাথে কথা বলে মনে হচ্ছে যে 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে তারা দেশটাকে একদম পরিবর্তন করে ফেলবেন। মানে এই ধরনের একটা ওই যে মানে তাদের বিদেশে দীর্ঘদিন বিদেশে থাকার পরে তাদের কাছে মনে হচ্ছে যে এইসব ব্লাডি বাঙালি আপনার ছোট লোকেরা এসব পারবে না, এটা আমরাই করতে পারবো। এখন তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে ওনারা কিছুই করতে পারছেন না। দেখুন বাংলাদেশের অর্থনীতির একেবারে লাইফলাইন বলেন বা হৃৎপিণ্ড বলেন, এটা হলো চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দর মানে গত 15 বছরে চট্টগ্রাম বন্দর সম্বন্ধে কেউ কোনো অভিযোগ করে নেই যে চট্টগ্রাম বন্দর আনএফিশিয়েন্ট অথবা কোনো রকমের ভোগান্তি দিচ্ছে। অত্যন্ত স্মুথলি চট্টগ্রাম বন্দর চলছে। আমাদের শোনা কথা এটা যে 2020 সালের দিকে যখন শেখ হাসিনার মেয়ে পুতুলের জামাই যখন দুবাইতে অ্যারেস্ট হয়েছে, তখন সালমান এফ রহমান একটা থিওরি সামনে নিয়ে আসলো যে দুবাইয়ের একটা প্রতিষ্ঠানকে যদি চট্টগ্রাম বন্দরের একটা অংশ দেওয়া যায় তাহলে হয়তো সেটা আপনার তাকে জেল থেকে বের করবে। এটা নিয়ে যখন চিন্তাভাবনা চলছে, কাজ চলছে, বিরোধিতা চলছে, তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে ইতিমধ্যে যে এটা বহু যদি এবং কিন্তু আছে এবং আইনের পরিবর্তন করতে হবে, তারা সেটা শেষের দিকে এটা পরিত্যাগ করছে। হঠাৎ করে ডক্টর ইউনূস সাহেব চিটিয়াঙে গিয়ে বললো যে তিনি আপনার বিদেশি ব্যবস্থাপনায় চট্টগ্রাম বন্দর ছেড়ে দিতে চান, নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল, যেটাকে সংক্ষেপে এনসিটি বলে। নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল এক পাশে হলো যে চিটং কন্টেইনার টার্মিনাল, আর এক পাশে হলো যে বাংলাদেশের সবচেয়ে বড় নৌস্থাপনা বিএনএফ ইশাখা। নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল প্রায় 4 লক্ষ মিটার একটা স্পেস ইয়ার্ড, 1 ইঞ্চি বাড়ানোর আর কোনো সুযোগ নাই। এটা 950 কোটি টাকা দিয়ে আজকে থেকে 20 বছর আগে তৈরি করেছে, 400 কোটি টাকা দিয়ে আপনার যন্ত্রপাতি দিয়ে এটা স্মুথলি চলতেছে। বছরে 10 লক্ষ কন্টেনার হ্যান্ডলিং করার কথা, সেটা 13.5 লক্ষ কন্টেনার পর্যন্ত হ্যান্ডলিং করছে, এবং একটা চলমান প্রক্রিয়াকে আপনার কোনো পদ্ধতিতে দিতে পারবে না। কারণ চিটং পোর্ট চলে, দি রেগুলেশন অফ চিটং পোর্ট কার্গো অ্যান্ড কন্টেনার, এটা আইনের উপর ভিত্তি করে। তারপর ওনারা একবার চিন্তা করছেন G2G। এখন চিটং পোর্ট তো গভর্নমেন্ট না, এটা সেমি গভর্নমেন্ট বা একটা অটোনমাস বডি। চিটং পোর্ট সরকার থেকে 1 পয়সা নেয় না, নিজস্ব আয় চলে এবং সরকারের সব রকমের ট্যাক্স দেয়। এমনকি চিটং পোর্ট তার নিজস্ব টাকা দিয়ে পায়রা বন্দরকে 150 কোটি টাকা দিয়েছে। আবার মাতারবাড়ি
পোর্টকেও তার টাকা দিচ্ছে, তাহলে এটা সরকারি অর্থ না। এবং সেখানে তো পিপিপি মানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মধ্যেও একটা সরকারি প্রতিষ্ঠান এবং একটা বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে যৌথ উদ্যোগ। এখন এটা চিটাগং পোর্ট সরকারি না, আবার দুবাই পোর্ট ওয়ার্ল্ড বেসরকারি না, এই যে একটা গোজামিল, কোনো মিলে নেই। এবং এটা চিটাগং পোর্ট নিয়ে চিটাগং পোর্টও বলে নাই যে আমাদের বিদেশি অপারেটর নিয়ে করতে হবে। এখানে অপারেটর বলতে কি, এখানে আপনার যন্ত্রপাতি চিটাগং পোর্টের, আপনার স্থাপনা চিটাগং পোর্টের, জাস্ট একটা ঠিকাদার আপনার কাজ করছে। সেখানে দুবাই পোর্ট ওয়ার্ল্ডকে আনতে হবে, পিপিপিতে 1200 কোটি টাকা তারা নিয়োগ করবে, 12 টাকা নিয়োগ করার মতো কোনো সুযোগ নাই। মানে এগুলো হচ্ছে যে কি অর্বাচীনরা বুঝাচ্ছে আর একটা অস্থিতিশীল অবস্থা কায়েম করছে। এটার উদ্দেশ্য হলো যে কি একটা ধরনের চিটাগং বাংলাদেশের লাইফ লাইন, সেখানে যদি 3 দিনের জন্য ঢাকা চিটাগং রোড বন্ধ থাকে বা যদি আপনার এই চিটাগং বন্ধ থাকে, তাহলে এটা সরকারের উপর একটা এফেক্ট পড়বে, জাতির উপর এফেক্ট পড়বে। আসলে যারা দেশের উন্নয়নটা চাচ্ছে না, আপনার দেশের অপকার করতে চাচ্ছেন, তারাই আসলে আজকে সরকারের উপর ছড়ি ঘুরাচ্ছেন। আমরা কিন্তু যাদেরকে চিনি না, যাদের নাম শুনছি না, কিন্তু আমরা কিন্তু সবাই নাম জানি না, এই ধরনের কিছু মাফিয়া কিন্তু ডক্টর ইউনূস সাহেবকে ঘিরে ফেলেছেন। দুইটা প্রশ্ন আপনার সামনে, একটা হচ্ছে নির্বাচন বিলম্বিত করে সরকারের কি লাভ, এক, আর এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে করিডোর নিয়ে। করিডোর নিয়ে এই বিতর্কের কারণ কি? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ মতি ভাই। করিডোর, এই যে এর আগে যে আমি কথাটা বলছিলাম এবং কিছুক্ষণ আগে সেলিম ভাই কিন্তু অনেক সুন্দর করে এবং কিছু দূর বিস্তারিতভাবে আর কি চিটাগং পোর্টের সিচুয়েশনটা এক্সপ্লেইন করলেন। আরও কমপ্লিকেশনস আছে, বাট ওটাতে যাবো না। বাট এই যে চিটাগং পোর্টের উনি যে এক্সপ্লেনেশনটা দিলেন, সেখানে যে জিনিসটা আর কি পরিষ্কার সবাই বুঝতে পারা উচিত, যে যেই জায়গাটায় হস্তক্ষেপের হয়তো ইমিডিয়েট প্রয়োজন নেই, চিটাগং পোর্টে যে একেবারে প্রয়োজন নেই তা না। যেমন আমি একটু মানে যখন অফ ছিল আমরা আলোচনা করছিলাম যে সাইফ পাওয়ার টেকের হাসিনার কত কাছে ছিল এবং কতটা করাপশন তারা করেছে, সো ওখানে চেঞ্জের দরকার ছিল। বাট ওটা চেঞ্জ মানে আবার মানে বিদেশি হাতে তুলে দেওয়া সেটা না ভাই। হ্যাঁ, সো বাট যেই জায়গাটায় হয়তো ইমিডিয়েট আপনার গুরুত্বটা কম, ইমিডিয়েট যে এই মুহূর্তে মানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর স্ট্রেনথেন করে, এটা ইমিডিয়েট গুরুত্ব আছে। তো ইমিডিয়েট গুরুত্ব যে জায়গাগুলোতে কম, সেই জায়গাগুলোতে এত বড় নজর দেওয়ার কারণ আমি দেখছি না। প্লাস যেই জিনিসটায় হাত দেওয়ার ম্যান্ডেট তোমার নাই, সেই জিনিসটায় হাত দেয়। যে করিডোরের কথাটা বলছেন, করিডোরে এখন মনে করেন ইউএনের সাথে আপনি কথা বললে, বা এগেন আমরা যেহেতু রাজনীতি করি, সো ওয়েস্টার্ন ডিপ্লোম্যাটসদের সাথে বা সব ধরনের ডিপ্লোম্যাটসদের সাথে আমাদের রেগুলার উঠা বসা হয়, এবং ওয়েস্টার্ন ডিপ্লোম্যাটসরা খুব শক্তভাবেই আমাদেরকে আর্জ করেন, মানে রিকোয়েস্ট করেন যে এই করিডোরটা হওয়া উচিত, এটা দরকার, সো অ্যান্ড সো ফোর্থ। ওয়েস্টার্ন ডিপ্লোম্যাটরা তাদের মতো করে দেখেন, তারা আসলে বাংলাদেশ চেনে না। এগেন সিম্পল কথা ভাই, তারা বাংলাদেশই না, বললেই হবে না, দুটো বই পড়লে একটা দেশ চেনা যায় না। সো এই করিডোর দিয়ে কি হবে, কিভাবে হয়তো, এটা আমাদের জন্য কিন্তু অনেক বড় মাথা ব্যথা। এই করিডোরটা আমরা খুলবো হিউম্যানিটেরিয়ান পারপাসেই খুলবো, কিন্তু একবার রাস্তাটা খুললে, আমরা যেই কারণে খুলেছি, আমি মনে করেন সাইকেল চালানোর জন্য রাস্তাটা খুললাম, কিন্তু আমার সাইকেলও চলবে, লোকজনও হাঁটবে, রিক্সাও চলে আসবে, একটু পরে টেম্পোও চলে আসবে। সো এই রিক্সা, টেম্পো এগুলো কোথায় যাচ্ছে, আমরা কিভাবে কন্ট্রোল করব, এবং আদৌ কন্ট্রোল করার মাথা ব্যথাটা এখন আমরা নিব কি না, এই ডিসিশনগুলো একটা অন্তর্বর্তীকালীন সরকারের না। এই যে রাস্তাটা খুলবো, করিডোর যদি আমরা খুলি, এই করিডোরটা খুলি, করিডোরটা আমরা উল্টা সাইডে কার সাথে আলোচনা করে খুলবো? আরাকান আর্মির সাথে আলোচনা করে খুলবো, না ন্যাপিডোর যে হুন্টা সরকার আছে তাদের সাথে আলোচনা করে খুলবো? আমরা কাদের সাথে সম্পর্ক রাখবো? চায়না কোন আরাকান আর্মিকে সহযোগিতা করছে, না ন্যাপিডো সরকারকে সহযোগিতা করছে? আমেরিকা আরাকান আর্মির সাথে অলরেডি একটা সমঝোতা হয়েছে। এই জায়গাটায় রিজিনাল পলিটিক্স অ্যান্ড জিও পলিটিক্স বিশালভাবে একত্রিত হচ্ছে। এইখানকার প্রত্যেকটা ডিসিশন জিওপলিটিক্যালি গুরুত্বপূর্ণ ডিসিশন। একটা অন্তর্বর্তীকালীন সরকার যারা আজকে আসছে কালকে চলে যাচ্ছে, তারা এই লং টার্ম ডিসিশন নিতে পারে না বাংলাদেশের ফরেন পলিসির জন্য। সো এই জায়গায় তারা যাচ্ছে কেন? এখন আপনি প্রথম যে প্রশ্নটা করলেন মতি ভাই, নির্বাচন প্রলম্বিত করা করে তাদের লাভ কি? হ্যাঁ, এই জায়গায় দেখেন সরকারের লাভ কি, এইটা আমার মনে হয় প্রশ্নটা একটু ভুল। উইথ অল ডিউ রেসপেক্ট, আমার কাছে মনে হয় প্রশ্নটা একটু ভুল। কেন? কারণ আমরা এই ধরনের প্রশ্ন যখন করি তখন আমরা মনে করি সরকার একটা ইউনিট। আমি যেখান থেকে আছি সেখান থেকে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে প্রথমত তো অপারেশনাল সরকার আছে, মানে কাঠামোগত অ্যাডমিনিস্ট্রেশন এগুলো আছে, এটার ভেতরে আবার আওয়ামী ফ্যাসিবাদের সাথে অতপ্রুতভাবে সংযুক্ত ছিল এরকম বিশাল আকারে অফিসার ক্লাস আছে।
সো জাস্ট কাঠামোগত সরকারের ভিতরে দুটো বড় অংশ আছে, একটা হলো রেগুলার কাঠামোগত সরকার, একটা সরকার, আর একটা হলো যারা আওয়ামী ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ত। এবার আসেন অন্তর্বর্তীকালীন সরকার যারা দায়িত্বে আছেন, এনাদের ভিতরে আমি দেখি অনেকগুলো ভেদাভেদ আছে। এখানে কিছু তরুণ আছে যারা বেসিক্যালি এনসিপিতে এখন থাকুক আর না থাকুক আমি ধরে নিচ্ছি, আমি তাদেরকে নিন্দা করে বলছি না, বাট প্রথমে যখন সেপ্টেম্বর অক্টোবর মাসে এনসিপির তৈরি হবে এটা বলা হয়েছিল, তখনই কিন্তু বলা হয়েছিল যে এক তরুণ না, শুধু নাহিদ না, 3 তরুণই সামনে যে এটাকে জয়েন করবেন, তখন বলা হয়েছিল কিন্তু। সো তখন যদি বলা হয়ে থাকে তাহলে আমি ধরে নিচ্ছি যে একজন গেছে, বাকি 2জন যায় নাই, কিন্তু এই 3জন এনসিপি। সো এইটা একটা গ্রুপ। অবভিয়াসলি আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ওনাকে এই আর্গুমেন্টের ঊর্ধ্বে রাখছি, আমি ওনাকে আপাতত ধরছি না, ওনাকে নিয়ে আলোচনা করছি না। কিন্তু এর ভেতরে আবার কিছু এনজিও ইসে আছেন, আমাদের উপদেষ্টা আছেন, যাদেরকে আমরা দেখি যে ওনারা জাস্ট ওনাদের কাজ রিলেটেড, যেটা হয়তো সর্ট অফ সেটা আপনার নারী বিষয়ক মন্ত্রণালয় হোক বা যেটাই হোক, যেগুলো আর কি আসলে ওই যে কাঠামোগতভাবে অন্তর্বর্তীকালীন সরকারের যে ম্যান্ডেট তার ভিতরে পড়ে না, কিন্তু ওনারা ওনাদেরটা নিয়ে ব্যস্ত আছেন। এখন ওনাদেরকে দোষারোপ করা যাবে না, ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্বটারই আসলে হয়তো কোনো প্রয়োজন ছিল না, বা দেওয়া হয়েছে। সো ওনাদেরকে আমি দোষারোপ করছি না, বাট ওনারা একটা গ্রুপ যারা আসলে তেমন কোনো অ্যাক্টিভিটিটা নাই। এন্ড দেন একটা শক্ত গ্রুপ আছে যারা হয়তো প্রেস উইংয়ের সাথে সম্পৃক্ত, এবং কিছু উপদেষ্টা আছেন যারা বাইরে থেকে অ্যাটলিস্ট মনে হচ্ছে যে সব ডিসিশনগুলো এবং সব পুশগুলো তাদের কাছ থেকে আসছে, যে এই যে সব ধরনের 18 কোটি জনগণের ম্যান্ডেট আছে এই কথাটা তাদের কাছ থেকে আসছে, এই যে আপনার ওই চিটাগং পোর্টে কি হবে এই কথাটা তাদের কাছ থেকে আসছে, এই যে আইনগত রিপ্রেশন। এখন যেটা হয়েছে অত্যন্ত দুঃখের সাথে আমি আপনার কাছে সত্যি প্রকাশ করছি বতি ভাই, যে রিপ্রেশন, এই যে মানে লাইক মানে অন্যায়ভাবে মানুষকে আর কি এই জোর জবরদস্তি করা বা আইন শৃঙ্খলা বাহিনী লেলিয়ে দেয়া, এই জিনিসগুলো এখন শুরু হয়ে গেছে। গতকাল আমরা সবাই দেখেছি ভাই, হঠাৎ করে একটা নায়িকাকে অ্যারেস্ট করা হলো। এই নায়িকা আওয়ামী লীগ পন্থী ছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, আমার মাথা ব্যথা না। যদি যে আওয়ামী লীগ পন্থী হয়ে থাকে আমি তাকে পার্সোনালি খুব বেশি পছন্দ করি না, খুব বেশি আমি কি করবো, তার সিনেমা দেখবো না ভাই। তাই বলেছে অ্যারেস্ট তো হইতে পারে না, সে তো বাংলাদেশের নাগরিক ভাই, প্রত্যেকটা নাগরিক অধিকার। আর্টিকেল 33-তে অ্যারেস্টের জন্য তার যে অধিকার, অ্যারেস্ট এগেইনস্টে, আর্টিকেল 122-তে হেভিয়াস কর্পাস তার যে অধিকার, প্রত্যেকটা অধিকার বলবো। তার আবার জামিনও হয়ে গেছে, জামিন আজকে হয়েছে, 24 ঘন্টা পর হয়েছে, যার মামলাই হওয়ার কথা না। কারণ তাকে যেই মামলায় ধরা হয়েছে এটা হলো খুনের মামলা, এই খুনের মামলায় তার নামে হওয়ার কথা, এটা সবাই জানে ভাই, যার একটু বেসিক কমন সেন্স আছে, থানার ওসি থেকে শুরু করে সবাই জানে এটা, যেই মামলাটাই তার নামে দায়ের করার কথা না সেই মামলাটা নেওয়া হয়েছে। মামলাটা নেওয়ার পর, এবং আমরা দেখেছি অগস্ট সেপ্টেম্বর অক্টোবরে এরকম অনেক মামলা হয়েছে, বেনামি 300-400 জনের নামে মামলা হয়েছে, এবং তখন আইন উপদেষ্টা নিজে বলেছেন, পাবলিকলি বলেছেন, গণমাধ্যমের সামনে বলেছেন যে আমরা জনগণকে এখন জুলাইয়ের এই গণ অভ্যুত্থানের পর জনগণ মামলা যখন দায়ের করতে চাচ্ছে আমরা মামলা দায়ের করাতে থামাতে পারছি না, কিন্তু আমরা এতটুকু আপনাদেরকে অ্যাসিওর করছি যে আমরা কাউকে হয়রানি করব না ইনভেস্টিগেশনের আগে। তো তখন আমরা কিছু দূর আশ্বস্ত হয়েছি, মামলা হলো ভাই, সবার রাগ আছে, মামলা হলো, কিন্তু কারো হয়রানি হবে না। আমরা অনেক অভিনেতা অভিনেত্রীদের বিরুদ্ধে মামলা দেখেছি, কিন্তু তখন আমরা কোনো কথা বলি নাই। কেন? আইন উপদেষ্টা তো অলরেডি বলেছেন ভাই যে এটা ওনারা থামাতে পারছে না, কিন্তু ইনভেস্টিগেশন ছাড়া ওনারা কাউকে হয়রানি করবেন না। কিন্তু কালকে এই মেয়েটাকে প্রচণ্ডভাবে হয়রানি করা হলো, তাকে প্রপার গ্রেফতার করা হলো, তাকে প্রপার হেলমেট পরে, মানে যেভাবে দাগি আসামিদের। এবং আমি তো দেখি ভাই আজকাল এই যে এক নম্বর তো আওয়ামী লীগের 622 না কত ছিল, সবাই তো সুন্দর পাড়ি দিয়ে চলে গেছে, কোথায় গেছে আল্লাহ জানে, আমরা প্রশ্ন করলেও কোনো উত্তর পাচ্ছি না, 8 মাস ধরে প্রশ্ন করছি কোনো উত্তর পাচ্ছি না। যেই 2-4 জন ধরা পড়েছে আজকাল, সেই 2-4 জনও কিন্তু অনেক হাসতে হাসতে খুশি খুশি গান গেতে গেতে হাত ওয়েভ করতে করতে কোর্টে যায় আর আসে। আর এই বেচারা মেয়েটা যে এগুলা কিছুর সাথে হয়তো জড়িত না, হয়তো বলছি কারণ আমি জানি না, তবে যেই কেসটা তার এগেইনস্টে হয়েছে এটা তো ভাই মিথ্যা মামলা, তো মিথ্যা মামলায় তাকে হয়রানি করে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তাকে একদম দাগি আসামির মতো করে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তো এই যে এই রিপ্রেশনগুলো, এই সব কিছু কেন হচ্ছে ভাই? কারণ কেউ না কেউ এই যে ক্ষমতার জায়গাটা এসেছে, এই ক্ষমতার জায়গাটা সে ব্যবহার করতে চেষ্টা করছে। রবি হাজাজ, অনেক ধন্যবাদ। সেলিম ভাই, আপনি জানেন যে আপনার বক্তব্য থেকেও মোটামুটি একটা ধারণা পাওয়া গিয়েছিল, এবং সর্বত্র আজকাল বলা হচ্ছে যে সরকারের ভিতরে আরেকটা সরকার। আপনি কি আসলে এই ধরনের সরকারের অস্তিত্ব খুঁজে পান? জি, আমি এই ধরনের অস্তিত্ব খুঁজে পাই। তার আগে আমি একটু ওই বহিবের কথার সাথে মিলিয়ে বলছি। চট্টগ্রাম বন্দরটা হচ্ছে যে আপনার এটা রিভার পোর্ট, আপনার নদীর প্রায় মানে
বা 20 কিলোমিটার ভিতরে একটা পোর্ট। এখানে কোনো আপনার মাদার ভেসেল লাগে না, ছোটো ছোটো ভেসেলগুলো লাগছে, এবং এটা আপনার কোনো ব্রেক ওয়াটার পোর্ট না, সি পোর্ট না। একটা ব্রেক ওয়াটার সি পোর্ট করার জন্য বে টার্মিনাল 3টা সেখানে টার্মিনাল হবে, এবং আমরা বলছি যে এই টার্মিনালগুলো বিউটি বেসে বিল্ড, অপারেট অ্যান্ড ট্রান্সফার, যেটা নিয়ম। এই আমরা কিন্তু বিদেশি বিনিয়োগের বিপক্ষে না, আমরা বলছি যে বিদেশি বিনিয়োগ আসবে, তারা তৈরি করবে, তারা অপারেট করবে, এবং একসময় তারা এটা গভর্নমেন্টের হাতে চলে যাবে, যেমন এলিভেটেড এক্সপ্রেস হয়ে যেভাবে চলছে আর কি। তো সেক্ষেত্রে আমরা এটা কোনো অগ্রগতি দেখছি না। এবং আজকে যদি এই কথাটাও বলতো যে আমরা মানে বিশ্বমানের কোম্পানিগুলোকে প্রতিযোগিতামূলক ভিত্তিতে আমরা তাদের হাতে তুলে দেব, আমরা তো এটা আমরা চুজেন পিকের হিসেবে কাউকে দিতে পারি না। তো আমরা দুবাই পোর্ট ওয়ার্ল্ড, যে দুবাই পোর্ট ওয়ার্ল্ডের আপনার শতকরা 90% হলো যে ভারতীয়, সেই ভারতীয়দেরকে তো আমরা বাংলাদেশে এসে আপনার একদম সবচেয়ে নিরাপত্তামূলক একটা স্থাপনার পাশে আমরা বসে দিতে পারি না। যে কারণে আমরা চাই যে নিউমরিক কন্টেইনার টার্মিনালটা যেভাবে চলছে এভাবে চলুক, প্রয়োজনে অপারেটর পরিবর্তন করুক, দেশীয় এন্টারপ্রেনাররা এটা কাজ করুক, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা আবার বিদেশি বিনিয়োগের মাধ্যমে নতুন করে পোর্ট হোক, আমরা সেটাও চাই। আর এখানে যে নির্বাচনকে আপনার বা এটা করাটা, আমরা 2005 অগাস্টের পর থেকে আপনার তো আমরা যখন সরকারটা নাই, 2-3 দিন হয়ে গেল ডক্টর ইউনূস সাহেবের নাম ঘোষণা করলো, তিনি আবার ফ্রান্সে বসে হসপিটালে অপারেশন করবেন, তখন কিন্তু আমাদের একটা ইয়ে ছিল যে যত দ্রুত সম্ভব একটা সরকার গঠিত হওয়া, কারণ তখন দেশে আইন শৃঙ্খলার অবনতি, কোনো থানায় ফাংশন করছেন না, যে কারণে আমরা সেটাই চেয়েছি। কিন্তু আমরা কিন্তু কল্পনার মধ্যেও আনি নেই যে আপনার অভ্যুত্থানের সাথে জড়িত ছাত্ররা উপদেষ্টা হিসেবে আসবে। আমরা ডে 1 থেকে এটা বিরোধিতা করেছি, যেটা হয় না। এটা করতে গিয়ে আজকে যেটা হলো যে সমস্ত সরকারকে একটা বিতর্কের মুখে ঠেলে দেওয়া হয়েছে, এবং সরকারের ফাংশনটা একদম কমিয়ে দিয়েছে। আপনার যুগে যুগে তো আপনার বাংলাদেশে অনেক অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের পরবর্তীকালে অভ্যুত্থানটা ছাত্রদের নেতাদের মাধ্যমে হয়েছে, ছাত্রই অগ্রণী ভূমিকা পালন করছে। অভ্যুত্থানের পরে কেউ আর সরকারে যোগদান করে নাই, রাজনৈতিক দলও করে নাই। এতে করতে গিয়ে এখন একটা রাজনৈতিক দলকে আপনার ফুলে ভেবে বড় করার জন্য কিছু কিছু উপদেষ্টা আছে এটাতে, মানে এই যে 2জন ছাত্র উপদেষ্টা এটা না, এর বাইরেও কয়েকজন উপদেষ্টা আছেন যে তারা স্বপ্নে চিন্তা করছেন যে এই সরকারি দলটাকে আপনার এই সরকারি মানে কিংস পার্টিটাকে মানে ফুফি ভাবিয়ে বড় করবেন, ওই সময় পর্যন্ত নির্বাচনকে প্রলম্বিত করবেন। ওনারা যখন দেখছেন যে এটা মোটেই হচ্ছে না, এবং এটা একটা ক্ষয়িষ্ণু শক্তি, আপনার ওনাদের পয়লা বৈশাখে অথবা পয়লা মেয়ের যেই আপনার সমাবেশ দেখার পরে তাদের মধ্যে সেই মোহভঙ্গটা হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু তারা মানে কোনো না কোনোভাবে আপনি নির্বাচনটাকে প্রলম্বিত করার চেষ্টা করছে। আর আমরা কিছু কিন্তু কুচক্রী মহলের নাম শুনছি, যারা কিন্তু আপনার ওইভাবে কোনো উপদেষ্টার দায়িত্ব নেই, আপনার তারা কিন্তু আপনার তাদের নামটা কিন্তু বেশি লোকজন জানে না, তারা কিন্তু আপনার সরকারকে একটা মানে বিপথে পরিচালনা করছে। তাদের মধ্যে কারো নাম খাটাস, কারো নাম এইসব কি গ্যাং ট্যাং বলে, এগুলোর মধ্যে দিয়ে আর কি। তো আমরা কিন্তু ইউনূস সাহেবের প্রতি আহ্বান, আমি প্রায় টকশোতে একটা কথা বলি যে আমাদের তো অন্তর্বর্তীকালীন সরকার অথবা আপনার নির্বাচনকালীন সরকারের উদাহরণ আছে আমাদের কাছে বিচারপতি শাহাবুদ্দিন যখন আপনার প্রধান বিচারপতি থেকে এসে আপনার প্রধান উপদেষ্টা হয়েছেন, তিনি কিন্তু আপনার 90-80 দিনের মাথায় একটা চমৎকার নির্বাচন করে দিয়ে কিন্তু চলে গেছেন, এবং পরবর্তীকালে কিন্তু তিনি আপনার রাষ্ট্রপ্রধানও হয়েছেন, এবং সসম্মানে তিনি সেখান থেকেও বিদায় নিয়েছেন। আর তারপরে আবার আপনার মঈন আহমেদ এবং ফখরুদ্দিন মিলে যে তত্ত্বাবধায়ক সরকারটা করলেন বা মানে অন্তর্বর্তীকালীন সরকারটা করলেন, তারা আপনার তাদের ক্ষমতাকে প্রলম্বিত করতে গিয়ে নিজেরা কিংস পার্টি করে আপনার ক্ষমতা দখল করার স্বপ্ন দেখতে গিয়ে সব লেজে গোবরে করে কোনোরকম একটা নির্বাচন দিয়ে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এখন তারা যেখানে অবস্থান করছেন, তারা কিন্তু সেখান থেকে জুমার নামাজও পড়তে ঘর থেকে বেরোতে পারেন না, কোনো মার্কেটও যেতে পারেন না, কারো জানাজার নামাজও যেতে পারেন না। ডক্টর ইউনূস সাহেবের সামনে তো 2টো উদাহরণ আছে, এখন উনি কোন উদাহরণটাকে গ্রহণ করবেন এটা ওনার উপর। কারণ আমরা গত 15 বছর যাবৎ নির্বাচন দিতে পারি নাই, আমরা নির্বাচনে ভোট দিতে পারি নাই। নতুন প্রজন্ম প্রায় 6 কোটির উপর প্রজন্ম যারা ভোট দিতে পারে না। আমরা একটা ভোটের স্বপ্ন দেখছি, এবং আমরা আমাদের ভোটের মাধ্যমে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করব, সেই প্রতিনিধি রাষ্ট্র পরিচালনা করবে এবং একটা জবাবদিহিতা থাকবে। এখন যেসব উপদেষ্টা আছেন তারা জবাবদিহিতা নাই, তাদের সাথে জনসম্পৃক্ততা নাই, এমনকি তারা গত 15 বছর সরকারের বিরুদ্ধে কোনো টু শব্দ করেছে এটারও প্রমাণ নাই। এবং এই ধরনের একটা সরকার পরিচালনা করা ইউনূস সাহেবের পক্ষে আপনার ডিফিকাল্ট হচ্ছে, এবং উনি একজন ভালো বক্তা, যেহেতু ওনাকে লক্ষ লক্ষ ডলার দিয়ে আপনার বক্তৃতা করতে নিয়ে যায়, তাহলে নিঃসন্দেহে উনি একটা ভালো বক্তা। এবং একজন আমাদের মধ্যে রাজনীতিবিদরা যখন আমরা আলোচনা করতেছিলাম তখন তাকে বলা হয়েছে যে সুইট টকার, তিনি ভালো মানে সুন্দর বক্তব্য দেন। কিন্তু সুন্দর বক্তব্য দেওয়া, সুন্দর প্রশাসন পরিচালনা করার মধ্যে যে পার্থক্য আছে, এই যে ধরুন প্রায় 48টা মন্ত্রণালয়, এমন কোনো মন্ত্রণালয় দাবি করতে পারবে না যে তার মন্ত্রণালয়ে গত 9 মাসে ন্যূনতম
সংস্কার করতে পেরেছে, জনগণের উপকার করার জন্য কোনো রকমের কোনো কিছু করতে পেরেছে, কেউ কিছু করতে পারে নাই। জনগণের ভোগান্তি মোটেই দূর হয়নি, জনগণ তার ভোগান্তিটা নিয়ে আছে। এবং এই সরকার যে আগামী যে কয় মাস থাকবে, আমার মনে হচ্ছে টোটাল ফোকাসটা এখন নির্বাচনের দিকে দেওয়া। নির্বাচন পরিচালনা করার জন্য একটা উপযুক্ত প্রশাসন দরকার, নিরপেক্ষ প্রশাসন দরকার, এবং একটা আপনার পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী, কমিটেড আইনশৃঙ্খলা বাহিনী যে কারো প্রতি পক্ষপাতিত্ব করবেন না, সেটা করেই কিন্তু আমার মনে হয় তিনি অচিরেই ঘোষণা করতে পারেন যে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এবং আমরা একটা নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির হাতে আমরা দেশটা ছেড়ে দিয়ে আমরা আমাদের সব ভবনে আপন মহিমে আমরা ফেরত যেতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। ববি হাজ্জাজ, সামনের দিনগুলো কেমন যাবে বলে মনে হয়? আপনি তো রাজনীতি করেন, রাজনীতির সঙ্গেই যুক্ত। দেখেন মোদি ভাই, প্রথমত তো আমরা আশা করি যে সামনের দিনগুলো আরও ভালো হবে। আমরা সবসময় আশাবাদী, মানে আমাদের রাজনীতির ভিত্তি আসলে এই স্বপ্ন, একটা ভিশন যে সামনে সুন্দর দিন হবে, তৈরি হবে, এবং আমরাও অবদান রাখবো এই সুন্দর দিনটা তৈরি করবার জন্য। এবং যে সত্যি কথা, অগাস্টের 5 তারিখের পর যেভাবে আমরা আশা করেছিলাম তারপরের 9-10 মাস যাবে, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে তারপরের 9-10 মাস ঠিক সেইভাবে যায়নি। এখানে অনেক ভুলভ্রান্তি আছে, আবার অনেক কিছু ছিল আসলে হয়তো এত বড় একটা বিজয় লাভ করার পর আমাদের এক্সপেকটেশন অনেক বেড়ে গেছিল। তবে এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা এটাকে একটা প্রেসিপিস বলতে পারি, মানে একটা ক্লিফস এজে দাঁড়িয়ে আছি, যে এখান থেকে যদি আমরা পিছপা হয়ে আবার সুন্দর সঠিক পথে যাই, খুব সুন্দরভাবে সঠিক পথে যেতে পারবো। আর যদি না যাই, যেভাবে আমরা কিছু দূর আর কি হুঁশ হারিয়ে যেই পথের দিকে আমরা হাঁটছি, তাহলে হয়তো সামনে বড় একটা পাহাড় থেকে পড়ার একটা আশঙ্কা আমাদের ভেতরে আছে। কারণ আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যে অন্তর্বর্তীকালীন সরকার অনেক জায়গায় হাত দিয়েছে, অনেক কিছু করতে চেষ্টা করছে, কিছু হয়তো ভালো, কিছু মন্দ, বাট অনেক বেশি, এবং সবগুলোই অলমোস্ট তাদের ম্যান্ডেটের বাইরে। এটা প্রথম। যেমন যে সেলিম ভাই যে পোর্টের কথা বললেন, সেলিম ভাই পোর্টের কথা খুব সুন্দর করে বললেন। আমাদের পয়েন্টটা কিন্তু আমার দলের পয়েন্ট সেলিম ভাইয়ের ওই পয়েন্টের আরও অনেক আগে, যে তোমার তো ম্যান্ডেটই নেই এটা করার। ভালো খারাপ পরের কথা, তুমি যদি মনে হয় এটা ভালো, সবাইকে জানাও যেন পরের সরকারের উপর একটা চাপ থাকে এটা করার, কিন্তু তোমার কিন্তু ম্যান্ডেট নেই এটা করার। এটা গুরুত্বপূর্ণ টু আন্ডারস্ট্যান্ড। এনিওয়ে, সো তারা অনেক জায়গায় ছড়িয়ে গেছে, ওগুলো কোনো কিছু করতে পারছে না, এবং না করতে করতে তারা সব ধরনের জনসমাজকে, ইনক্লুডিং প্রত্যেকটা রাজনৈতিক দল, তারা খেপিয়ে তুলেছে। মানে তাদের পৃষ্ঠপোষকতায় তৈরি এবং তাদের পৃষ্ঠপোষকতায় চলছে এনসিপি। সে এনসিপিও এখন মনে হচ্ছে যে বারবার তাদের বিরোধিতা করে দাঁড়াচ্ছে, যদিও এখানেও মনে হচ্ছে ছোট্ট একটা হয়তো ঝামেলা আছে। কারণ আমরা অনেক জায়গায় দেখছি যে সরকার পরিচালনা, মানে ওই যে একটা ছোট গ্রুপ যেটা বললাম, যে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে একটা ছোট গ্রুপ আছে যারা হয়তো পরিচালনা করছেন, তারা বড় দাগে যে জিনিসটাই চাচ্ছেন, হঠাৎ করে আমরা দেখছি সেই জিনিসটা নিয়ে এনসিপি মাধ্যমে একটা আন্দোলন শুরু হচ্ছে। তারপর এনসিপির নেতারা যে রাস্তা দখল করছে, এবং তারপর জনগণ আসছে, সো অ্যান্ড সো ফোর্থ। এবং এই রাস্তা দখলের পর খুব অচিরেই, খুব সহজেই অন্তর্বর্তীকালীন সরকার বেরিয়ে এসে বলছে, না না ঠিক আছে, জনগণের ডিমান্ড আমরা এটা দিয়ে দিলাম। এখন জনগণের ডিমান্ড কীভাবে হলো, শুধু এনসিপি চাইলে অল্প কিছু জন এভাবে জড়ো কীভাবে হলো, এই সব কিছুই কিছু দূর আমরা ধোঁয়াশার ভেতরে আছি। সো এই জায়গাগুলো থেকে ফেরত আসতে হবে। আজকে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে প্রত্যেকটা রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি সরকারের কাছে অনেক কিছু ডিমান্ড করে বসে আছে, এবং কিছু দূর আশাহত। রাজনৈতিক দলগুলো, এই যে আমরা সকলে কিন্তু, মানে সেলিম ভাইয়ের দল, আমার দল, আমরা সকলে কিন্তু নির্বাচনের রোডম্যাপ চেয়ে 9 মাস ধরে বসে আছি। প্রথম 2-3 মাস ভাই আপনাদের সময় লাগবে, ঠিক আছে, তারপর 2-3 মাস ভাই একটু তাড়াতাড়ি দেন না। এখন আমি একটা সময় এসেছি যে ভাই আপনি রোডম্যাপ ছাড়া আপনার সাথে আলোচনার আমার কি আছে, এবং আপনি নিজেও আমাদের সাথে আলোচনা করছেন না। আপনার যা ইচ্ছাতে একদিকে করিডোর খুলে দিবেন, এত সংস্কারের প্রস্তাব এগুলো নাই আলোচনা, না সংস্কারের প্রস্তাবগুলো তো মতি ভাই আলোচনা হয়ে গেছে। আচ্ছা, মানে এই যে উনার দল, আমার দল, এবং মোটামুটি যতগুলো দল আছে, মানে দলও তো কার্যকরী দল আসলে খুব বেশি নাই, বাট যতগুলো দল আছে সবার সাথে তাদের আলোচনা হয়ে গেছে, এবং সবগুলো দল বলে দিয়েছে এই সংস্কারী প্রস্তাবের কতখানের সাথে তারা একমত। যতখানের সাথে তারা একমত ততটুকুই কিন্তু। এরপর আর মনে করেন যে জিনিসটা আমি বিশ্বাস করি না ভাই, পার্লামেন্টারি সিট 600 হবে, তার মধ্যে 300 পিওর নারী আর 300 রেগুলার, এটা আমি বিশ্বাস করি। এটা হবে না। আমার সাথে আপনি একবার বসেন আর 100 বার বসেন, এটা হবে না ভাই, আমি মানবো না। সো কনসেনসাস যেটা রিচ করে কিন্তু হয়ে গেছে। সো ঐক্যমত কমিশনের কিন্তু কাজ শেষ। এখন তাদের কাজ ভাই কি পাবলিশ করা। পাবলিশটা তারা আগামী সপ্তাহে করতে পারে, আগামী মাসে করতে পারে, এটার জন্য আগামী বছর জুন পর্যন্ত যেতে হবে না। সো এখন
ওই যে যেটা বললাম যে সবাই এখন আশঙ্কার ভিতরে আছে, সবাই অনেক ধরনের আপনার ডিসস্যাটিসফ্যাকশনের ভিতরে আছে, এবং খুব তাড়াতাড়ি যদি এই আশঙ্কা এবং এই ডিসস্যাটিসফ্যাকশনগুলো সরকার অ্যাড্রেস না করে, কোনোভাবেই অ্যাড্রেস না করে, যেটা তারা করছে না কিন্তু, যেমন রোডম্যাপের ডিমান্ড তারা অ্যাড্রেস করছে না, কোনোভাবেই অ্যাড্রেস না করে, তাহলে একটা বড় আশঙ্কা আবার তৈরি হবে যে রাজনৈতিক দলগুলো কোনো উপায় থাকবে না কোনো ধরনের একটা আন্দোলনে যাওয়া ছাড়া। আর এটা যদি যায় স্পেশালি এমন একটা অবস্থানে যেখানে সরকার অলরেডি ভঙ্গুর অবস্থায়, সেখানে নেক্সট আসলে কি হবে এটা বোঝা খুব মুশকিল মতে। অনেক ধন্যবাদ সেলিম ভাই। আপনি ভারতীয় জোটের মুখপত্র, ভারতীয় জোট কি ভাবছে? 1 মিনিট আছে হাতে সময়। না, আমরা যে সংস্কারের নামে যে কালক্ষেপণের ব্যাপারটা, এই ব্যাপারটা নিয়ে আমরা খুবই অসন্তুষ্ট। কারণ প্রথমেই আপনার এই সংস্কার কমিশন বা ঐক্যমত্য কমিশন 32টি রাজনৈতিক দলের কাছে মতামত চেয়েছে। আমরা কিন্তু মতামত দিতে গিয়ে বলেছি যে আপনি কিন্তু আপনার স্বৈরাচারের আন্দোলনের সাথে জড়িত ছিল না, এবং আপনার নিত্য নতুন যে দল হচ্ছে, দয়া করে এইসব দলকে আপনারা সংলাপে ডাকবেন না। তো ওনারা কথা দিয়েছেন যে 15 তারিখের ভিতর ওনাদের সমস্ত কর্মকাণ্ড শেষ করবেন, কিন্তু ওনারা শেষ করছেন না। এখন ওনারা খুঁজে খুঁজে কিন্তু দল বের করছেন, আলোচনা করে এবং একটা দেখানোর জন্য যে এতটা দল এই প্রশ্নে একমত হয়েছে, এতটা দল এই প্রশ্নে একমত হয় না, এটা দেখানোর জন্য। তো এখানে এদের উদ্দেশ্যটাও আমি ভালো বলে মনে করছি না। আমরা ভারতদল মনে করছি যে এখন যে সংকটটা, আমরা মনে হচ্ছে যে সংকটের জন্য শেষ পর্যন্ত আমাদেরকে আন্দোলনে যেতে হবে নির্বাচনটা আদায় করার জন্য। আমরা কিন্তু ওনারা বলছেন যে জুন পর্যন্ত, আমরা বলছি যে কাট অফ টাইম ইজ ডিসেম্বর। ডিসেম্বরের পরে আমরা একদিনের জন্য সরকারকে দেখতে চাই না। এটা আমরা একদম চূড়ান্তভাবে আমরা সরকারকেও জানিয়ে দিয়েছি, আমরা মিডিয়ার মাধ্যমে বলে দিয়েছি, আমরা প্রতি সপ্তাহে আমরা অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই কথাটা সরকারকে জানিয়ে দিচ্ছি। সাদাত হোসেন সেলিম, আপনাকে অনেক ধন্যবাদ। ববি হাজজাজ, আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ মতি ভাই। অনেক কথাই হলো, আসলে সমাপ্তিটা কী হবে আমি জানি না, উপসংহার কিছুই নেই, অসম্পূর্ণ থেকে গেল। ভবিষ্যতে আবারও আলোচনা হবে, দেখা যাক কী হয়। দর্শক মণ্ডলী, আজ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।